হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রিভিউ পিটিশন নিয়ে আমরা এত আশাবাদী কেন? ঠিক শুনেছেন, কারণ এর আগে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টের নিরিখে যতগুলো রিভিউ পিটিশন হয়েছে, কিংবা মডিফিকেশান অ্যাপ্লিকেশান হয়েছে, কিংবা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান হয়েছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, তাদের যে উইনিং পার্সেন্টেজ অত্যন্ত ক্ষীণ। তাহলে ভাই আমরা রিভিউ পিটিশন নিয়ে এত আশাবাদী কেন? বিভিন্ন চ্যানেলে আমরা বলছি, বিভিন্ন চ্যানেলে এটাকে নিয়ে আমরা একটা গান করছি, গৌরচন্দ্রিকা ইত্যাদি ইত্যাদি। কেন না, আমি আজকে ভিডিও করছি। আজকে এই মুহূর্ত পর্যন্ত 26টি পিটিশন দাখিল হয়েছে, 24টি রিভিউ পিটিশন, একটা রিট পিটিশন, একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান। এই 24, 5, 25, 26টি আজ এই মুহূর্ত পর্যন্ত এক্সিকিউট হয়েছে। যারা সবাই কন্ডোনেশন সার্টিফিকেট তারা কিন্তু অবশ্যই দিয়েছে, তাদের কিন্তু ডিলে যে কন্ডোন গ্রান্টেড হয়েছে এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এগুলো ফ্ল্যাশড হয়েছে। প্রশ্ন হবে, তাহলে আমরা এত আশার আলো দেখছি কেন? আগে জানতে হবে যে রিভিউ পিটিশনের প্রেক্ষিতটা কী। কারণ রিভিউ পিটিশনের নিয়ম হচ্ছে তার 3টে প্যারামিটার আছে, যে 3টে প্যারামিটারের মধ্যে যে কোনো একটাকে অত্যন্ত মিলতে হবে। একটা হচ্ছে নিউ ডকুমেন্টস নট সাবমিটেড ইয়েট, যে নতুন কিছু তথ্য যেটা আগে দেওয়া হয়নি, তখন মনে ছিল না, বা আমরা হাতে কাছে পাইনি, এখন আমরা হাতে কাছে পেয়েছি, মহামান্য আদালতের কাছে এটাকে আমরা পেশ করতে চাই, দয়া করে আপনারা দেখুন। এবং সংবিধানের 137 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট তার নিজের রায়কেও রিভিউ করতে পারে। এটা হচ্ছে মোদ্দা কথা। তো এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার। সেকেন্ড প্যারামিটার, অ্যাপারেন্টলি এরর বা এরর অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড। রেকর্ডের ফেসে বা রেকর্ডের নথিতে কোনো অ্যাপারেন্টলি এরর বা এরর অ্যাপারেন্ট, আমি বলতে যাচ্ছি, হয়তো জাজমেন্ট কপিতে আমি বলতে যাচ্ছি হি ইজ এ বয়, কিন্তু ভুলে লেখা হয়ে গেছে সি ইজ এ বয়। তাহলে আমি এটাকে অ্যাপারেন্টলি এরর বা এরর অ্যাপারেন্ট ধরলে সঙ্গে সঙ্গে এটাকে চেঞ্জ হয়ে যাবে। 2 নম্বর প্যারামিটার। 3 নম্বর প্যারামিটার, এনি আদার সাবসিকুয়েন্ট রিজন, অন্য কোনো সাবসিকুয়েন্ট রিজন। এখন এই 3টে প্যারামিটারের মধ্যে এই যে টেট মামলা, এখানে ভাবতে হবে তার যে এক মাঝের যে প্যারামিটার বা প্রথমের যে প্যারামিটার, সেটা কিন্তু প্রায় মোটামুটি মিলে যাচ্ছে। কারণ এনসিটি এমন কিছু তথ্য সাপ্রেস করেছে বা তারা আলোচনা করেনি যে তথ্যগুলো আলোচনা করার প্রয়োজন ছিল। এনসিটি 2017 সালে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট 1 এপ্রিল 2015 থেকে হবে, এটা কিন্তু আলোচনা করেছে বা হয়তো করেছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে যে একটা তার লেটার হেড বেরোয়, যেখানে বলা ছিল যে কোনোভাবে কারো স্বার্থ যেন অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, ক্ষতিগ্রস্ত না হয়, এটা বোধহয় আলোচনা করেনি। তাহলে এই যে তথ্যটা, এটা নিঃসন্দেহে একটা নিউ ডকুমেন্ট কিংবা অ্যাপারেন্টলি এরর বা এরর অ্যাপারেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। এরপর সংবিধানের 21A ধারা, যেখানে বলা হচ্ছে যে কখনোই ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে অবহেলিত হবে, শিক্ষা থেকে নেগলেক্টেড হবে, অ্যাভয়েডেড হবে, সেটা যেন না হয়। যদি টেট পরীক্ষায় বসতে হয়, তাহলে 51 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা তারা নিশ্চয়ই ভাই টেটের বই পড়বে, তারা নিশ্চয়ই টেট নিয়ে ব্যস্ত হবে, কেউ কেউ স্কুলে আসবেন না। তাহলে আলটিমেট কিন্তু কার হবে না, এই যে সংবিধানের 21A ধারা অনুযায়ী চাইল্ডদের, যে সমস্ত শিশুদের 5 থেকে 8 পর্যন্ত বা 1 থেকে 8 পর্যন্ত যাদের ন্যূনতম শিক্ষা পাওয়া উচিত ছিল, তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হবে। তার মানে এটা সংবিধানের 21A ধারা ভায়োলেট হবে। আর সংবিধানের উপরে কেউ নয়, যতই তুমি বড় বিচারক হোক বা CJI হোক, সংবিধানের নিচে তুমি।
সংবিধান তোমার উপরে, তাই সংবিধান ভায়োলেট হবে, সংবিধান ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো কাজ করা যাবে না। এই সমস্ত ব্যাপার নিয়ে রিভিউ পিটিশন নিয়ে আমরা এত আশাবাদী। এবারে আসুন এটাকে আমরা অ্যানালাইসিস করি। একটা রিভিউ পিটিশন নিয়ে মনে হতে পারে যে ভাই এতদিন সময় লাগছে কেন? না, রিভিউ পিটিশনে তো নিয়ম আছে কি, যখন রিভিউ পিটিশন কোনো দাখিল হবে, দেখুন আজ পর্যন্ত 26টা আমি বললাম, কিন্তু এখনও অসংখ্য রিভিউ পিটিশন ইন কিউ লাইনে আছে, যেগুলো এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি, কিংবা আপডেটেড হয়নি, কিংবা আপলোডেড হয়নি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। কেন? যখন কোনো রিভিউ পিটিশন দাখিল হয়, সেটা প্রথমে স্ক্রুটিনি হবে, সব কিছু তার ঠিকঠাক আছে কিনা, ভুলভ্রান্তি আছে কিনা, কার জন্য পরিপ্রেক্ষিতে কোনো কিছু ভুল তথ্য দেওয়া আছে কিনা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তারপরে ফিজ, এর যে নির্ধারিত ফিজ দেওয়া আছে কিনা, সব ঠিক থাকলে এরপরে রেজিস্টার হবে, এই মামলাটা রেজিস্টার হবে। রেজিস্টার হওয়ার পরে এবার এটাকে হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে। কেন না, কোনো ক্যাভিয়েটের সঙ্গে যুক্ত আছে কিনা, যদি ক্যাভিয়েট যুক্ত থাকে তাহলে সেই ক্যাভিয়েটগুলোকে সংগ্রহ করা হবে, যে এই রিভিউ পিটিশনের নিরিখে কোন কোন হাইকোর্টে কটা ক্যাভিয়েট দাখিল আছে, তার পুরো ইনভেস্টিগেশন হবে। কেন বলছি ইনভেস্টিগেশন? না, ধরুন চেন্নাই হাইকোর্টে একটা ক্যাভিয়েট আছে, কলকাতা হাইকোর্টে একটা ক্যাভিয়েট আছে, ত্রিপুরা হাইকোর্টে একটা ক্যাভিয়েট আছে, তার সবগুলো ক্যাভিয়েটকে একসঙ্গে অ্যাকুমুলেট করা হবে, এটা তার বিধিবদ্ধ নিয়ম। তারপরে এটা এরপরে 60 দিনের মাথায়, এটা সাধারণত মানে এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, 60 দিনের মাথায় এটা গৃহীত হবে। তো এই জন্যই এই যে রিভিউ পিটিশন এতগুলো হচ্ছে, এবার আস্তে আস্তে থেকে সেগুলো শুনানির সময় এগিয়ে আসছে। এবার মনে হবে আমাদের আশার আলো কেন? না, 19শে নভেম্বর 2025 স্টেট অফ ত্রিপুরা ভার্সাস সজল দেবের যে মামলাটি, সেই মামলাতে আমরা দেখলাম জাস্টিস দীপঙ্কর দত্ত সাহেব কী বললেন, না রিভিউ পিটিশন ইজ স্টিল নাও পেন্ডিং, অর্থাৎ রিভিউ পিটিশন এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে আছে। সুতরাং পেন্ডিং যখন আছে, যখন এই পেন্ডিং কথাটা আছে, তার মানে আমরা মানে আমি বলছি না, এটা জাস্টিস বলছেন, তার মানে তিনি নিশ্চয়ই অবগত আছেন যে রিভিউ পিটিশনে এমন কিছু তথ্য আছে যে তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু পারতেন যে রিভিউ পিটিশনটাকে নাল অ্যান্ড ভয়েড করে এই ত্রিপুরার মামলাটাকে নিয়ে আলোচনা করতে, কিন্তু তিনি তা করেননি। তিনি নিজেই বললেন, এবং এর আগে যখন 13ই অক্টোবর 2025 তখন তিনি যখন এই মামলাটা প্রথম শুনানি হয়, তখন তিনি বলেছিলেন যে রিভিউ পিটিশনের উপর নির্ভর করবে, এবং এতদিন পরে 19শে নভেম্বর এদিনও তিনি বললেন যে রিভিউ পিটিশন ইজ স্টিল নাও পেন্ডিং। এটাতেই আমাদের আশার আলো যে নিশ্চয়ই রিভিউ পিটিশনে কিছু না কিছু হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।